নমস্কার, মার্ক্সবাদী পথের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা পুরোদস্তুর যুদ্ধের মুখ থেকে যেন ফিরে এলো আমাদের দেশ এবং সীমান্ত উত্তেজনা, এবং সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে, সমাজে, মানুষের মধ্যে, পাড়া প্রতিবেশে আলোচনা সর্বক্ষণ। যুদ্ধ কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, কারা আক্রমণ করলো, কে নিহত হলো, কোথায় ষড়যন্ত্র। গোটা বিষয়টার সূত্র হচ্ছে 22শে এপ্রিলের কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে, যেখানে 26 জন নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সংবাদ মাধ্যমগুলোতে সর্বক্ষণ একটা উত্তেজনাকর, শিহরণ জাগানোর কতগুলো খবর আসছে, এবং তাকে কেন্দ্র করে সমাজের মধ্যেও নানা ধরনের গুজব, নানা ধরনের কল্প সত্য, অর্ধ সত্য, কখনো মিথ্যার প্রচার, এই সমস্ত কিছুর মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সন্ত্রাসবাদ কয়েক দশক ধরে আমাদের পৃথিবীকে বিপর্যস্ত করে তুলেছে। তার চরিত্র যেমন একদিক দিয়ে রাজনৈতিক, আরেকদিক দিয়ে বিশ্ব নিরাপত্তার জন্য সেটার ভয়ঙ্কর বিষয়। আজকে আমরা সন্ত্রাসবাদ নিয়ে কথা বলব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সংগ্রাম গুহ। তার একটি পরিচয় এবং প্রধান পরিচয় হচ্ছে তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, কিন্তু একই সাথে সন্ত্রাসবাদের বিষয়টা তার প্রায় একটা পাঠচর্চার মতো তিনি সেটাকে নিবিড়ভাবে অধ্যয়ন করেছেন, এবং এই বিষয়টা নিয়ে তার একটা দীর্ঘদিনের, বলা যায় এক ধরনের গবেষণাই বলা যায়, তার অনুসন্ধান রয়েছে। আমরা কথা বলবো সংগ্রাম গুহর সাথে, এবং প্রথমেই তার কাছে জানতে চাইব এই সন্ত্রাসবাদ বিষয়টা, যে বিষয়টা নিয়ে আমরা কিছু তার বুঝি, আভা, কিছু পাই অনুমানে, গোটাটা যেন বুঝতে পারি না। বিষয়টা মানে শুরু করি যদি আমরা একদম নিকটতম বাস্তবতা, যে ঘটনা পহেলগাম থেকে যদি শুরু করি, তো গোটা ঘটনার বিষয়টা কি? নমস্কার, আমি খুব খুশি যে মার্ক্সবাদী পথের মতো এত খুব জরুরি একটি প্রকাশনা সংস্থা থেকে আমাকে এই বিষয়ে বলার সুযোগ দেওয়ার জন্য আমি গ্র্যাটিটিউড টু ইউ। আমার এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, আপনি আমার অনেক পরিচয় বলেছেন, সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদ ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিডার, মানে স্বাধীন নিরপেক্ষ পর্যবেক্ষক, সেটা আপনার মত। আমি নিজেকে এটুকুই দাবি করতে পারি, আমি একজন সাধারণ পাঠক, ইন্ডিপেন্ডেন্ট পাঠক। আমি দীর্ঘ প্রায় 30 বছর ধরে এটা নিয়ে পড়ছি। কেন পড়ছি, কি কেন এটা নিয়ে চর্চা করছি, সেটা আমার ভালো লাগার বিষয়, আমার কাজের জায়গা। আমি অনেক কিছু চেষ্টা করেছি এর মধ্য দিয়ে পার করার। মূল যেটা, সেটা হচ্ছে মানুষকে জানানো অ্যাকচুয়ালি এত জটিল এবং এত কমপ্লিকেটেড এই টেররিজম ফ্যাক্টরটা। আমি বলতে শুরু করলে তখন এটা আরো আশা করি কিছুটা অন্তত আমি কিছুটা ক্লারিটি আনতে পারবো। প্রথমেই বলি পাহেলগাঁও অ্যাটাক নিয়ে। তার কারণ হচ্ছে যে আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, অ্যাটাক এবং এখানে মিডিয়ার রোল এবং নানা রকম উত্তেজক ভাষণ ইত্যাদি প্রভৃতি, এবং কেন এর প্রকৃত তথ্যগুলো বেরিয়ে আসে না। অনেকটা যেন আমাদের রাজ্যের ওয়েমার্কশিট এর মতো, যে ওয়েমার্কটা বেরোয় না, হ্যাঁ, কারণ বেরোলেই হয়তো কারো কোনো অসুবিধা হবে, সেরকম সন্ত্রাসবাদেরও কিছু ওয়েমার্কশিট আছে। তা আমি কয়েকটা ফ্যাক্টর যেগুলো পাহেলগাঁও অ্যাটাক নিয়ে এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে এসেছে, আমি দুটো ভাগে কথাগুলো বলবো। এক হচ্ছে যে আমি প্রাইমারি সোর্স বেসড কিছু কথা বলবো, যেগুলো বিভিন্ন নিউজ পেপার ক্লিপিংস, বিভিন্ন ভালো পরীক্ষিত সাংবাদিকদের লেখা অনুমান, কিছু রিসার্চ সেন্টারের ফার্স্ট হ্যান্ড রিপোর্ট, কিছু নিউজ পোর্টালের ফার্স্ট হ্যান্ড রিপোর্ট, এটার ভিত্তিতে প্রাইমারি সোর্সকে আমি সীমাবদ্ধ রাখছি, সেটা হয়তো মাত্র 10%। আর পুরোটাই বলবো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন নামি দামি অর্গানাইজেশন যারা এই টেরোরিজম নিয়ে দীর্ঘকাল ধরে রিসার্চ করছেন, তাদের আবিষ্কৃত বা তাদের পরিবেশিত তথ্যের উপর দাঁড়িয়ে আমি কথাটা বলবো। আমার নিজস্ব এখানে গবেষণা করার মতো কোনো ক্যাপাসিটি নেই। পাহেলগাঁও অ্যাটাকে আমি কতগুলো পয়েন্ট আপনাদের সামনে রাখছি, যে পয়েন্টগুলো সম্ভবত খুব বেশি আলোচনা হয়নি। নাম্বার 1, আমেরিকা বেসড একটা স্পেস টেক কোম্পানি আছে, ম্যাক্সার টেকনোলজিস। এদের কাছে এরা হাই রেজলিউশন স্যাটেলাইট ছবি তোলে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে এরা বিক্রি করে, এবং কারা কিনবে না এটা ডিপেন্ড করে হচ্ছে সেই দেশের কি ক্রেডেনশিয়ালে তাদের কাছে অ্যাপ্রোচ করছে তার উপর। এর উপর কিন্তু কোনো সিকিউরিটি কন্ট্রোল নেই, কিন্তু এই ছবিগুলো ডেঞ্জারাস। এবং অদ্ভুতভাবে আমরা একটা নিউজ পোর্টাল প্রিন্টের মাধ্যমে খবর পাচ্ছি, কিছুদিন আগে এটা পরিবেশিত হয়েছে,
যে 2 থেকে 22 ফেব্রুয়ারি 2025 পাকিস্তান বেসড একটা অর্গানাইজেশন বিজনেস সিস্টেম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড BSI, এরা বিপুল পরিমাণে হাই রেজলিউশন ছবি কিনেছিল এই সংস্থার কাছ থেকে। কোন জায়গার ছবি জানেন? পাহেলগাঁও, পুলওয়ামা, অনন্তনাগ, পুঞ্চ, রাজৌরি, বারমুলার সমস্ত মিলিটারি ক্যাম্প এবং তার চারপাশের সমস্ত রাস্তাঘাটে। এটা বেড়ে গেল হঠাৎ করে 10ই এপ্রিল, মানে অ্যাটাকের ঠিক 12 দিন আগে তারা প্রচুর পরিমাণে হাই রেজলিউশন ছবি কিনলো এবং সেগুলো প্রিসিশন বেসড, অর্থাৎ সেকেন্ড টু সেকেন্ড ছবি কিনলো। এটা ধরলো কারা? এটা ধরলো কিন্তু ম্যাক্সন নয়, এটা ধরলো কিন্তু ইসরোর বিজ্ঞানীরা। তার কারণ ইসরো এদের ক্লায়েন্ট। আমাদের দেশের এই ধরনের কোনো হাই রেজলিউশন স্যাটেলাইট এই মুহূর্তে নেই। যদি ভবিষ্যতে হয় তাহলে আর ইসরোকে তার ক্লায়েন্ট হতে হবে না। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা লক্ষ্য করলো পাহেলগাঁওটাকে পরে, আগে নয়। কিন্তু কারণ যে কোনো ক্লায়েন্টই বিক্রি হওয়া ছবিগুলোকে দেখতে পায়, এটা ওদের স্বাধীনতা। কিন্তু কেন কিনেছে, কিসের জন্য কিনেছে, এই প্রশ্ন করতে পারে না। কিন্তু আমেরিকার সরকার ওখান থেকে একটা লিক করলো যে এই ছবিগুলো কিনেছে একটা পাকিস্তান বেসড অর্গানাইজেশন, এবং এই পাকিস্তান বেসড অর্গানাইজেশন নাম হচ্ছে বিজনেস সিস্টেম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড BSI, এরা কিনেছে। এবং এদের যে মালিক, সে 2022 সালে একটা ফ্রড কেসে আমেরিকার জেলে এখন অন্তরীণ। তাহলে এখন ছবিগুলো কে কিনছে, কি কাজে লাগছে? এটা হচ্ছে খটকা নাম্বার 1। এই ছবির সাথে পাহেলগাঁও অ্যাটাকের কি কোনো ডাইরেক্ট লিঙ্ক আপ আছে? এটা আমার কাছে একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখবেন এই অ্যাটাকের সময় খুব মানে বিস্ময়কর ভাবে যে প্রসঙ্গটি উঠে এসছে, সেটা হচ্ছে টেররিস্টরা সবাইকে খুন করেনি, খুব আনইউজুয়াল। মহিলা বাচ্চাদের ছেড়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে জিজ্ঞাসা করেছে যে তুমি কালমা পড় সকতে হো? নেই পড় সকতে হো তো ফায়ার। এটা আমাদের কাছে খুব বিস্ময়কর লেগেছে অনেকের কাছে, কিন্তু আমার কাছে খুব একটা লাগেনি। কারণ এই কালমা পড়তে চাওয়ার ইনসিডেন্টটা এখান থেকে অনেকদিন আগে 2016 সালের 2রা জুলাই বাংলাদেশের গুলশানে হোলি আর্টিজান বেকারিতে এই ঘটনাটা ঘটেছিল। এবং সেখানে জাপানিজ এবং ইটালিয়ান টুরিস্টরা ছিলেন। সেই টুরিস্টদের উপর এরকম ভাবে ওরা অত্যাচার করে, এবং সেখানে একজন মুসলিম ভদ্রমহিলাও ছিল, তিনি হিজাব পরিহিত ছিলেন না। তাকে টেররিস্টরা জিজ্ঞাসা করে যে তুমি কালমা পড় সকতে হো? তা উনি বলেন যে না, তুমি হিজাব কেউ নেই। তা উনিও তাতে অস্বীকার করেন। তখন তার মাথাটা, গলাটা কেটে দেওয়া হয়। এইটাই কালমা পড়ার ইতিহাসটা আরো পুরনো। আমি যদি একটার পর একটা ইতিহাস বলতে থাকি, এরকম প্রায় 17-18টা ঘটনা দেখা যাচ্ছে যে তারা এই কালমা বা কোরআন পড়ার জন্য ইনসাইট করছে এবং ইনসাইট করার পর তাকে খুন করছে। তার মানে এখানে একটা স্ক্রিপ্ট আছে। দেখবেন 26/11 পাকিস্তান তাজ অ্যাটাকের সময় LAT কমান্ডোরা যারা ওখানে ভেতরে ছিল, তারা জনে জনে জিজ্ঞাসা করেছিল, যারা বেঁচে ছিল তাদের মুখ থেকে আমরা পরে শুনেছি, যে তুমি কোন দেশের কোন ধর্মের মধ্যে বিশ্বাস করো, দেন ফায়ার। এটা কিসের স্ক্রিপ্ট? এখানে একটা খটকা কিন্তু বিরাট ভাবে আছে। মানে আমি যদি কাউকে খুন করি, আমি যদি অ্যাজ এ টেররিস্ট, আমার কাছে একটা সারমান আছে যে এদের খুন করতে হবে বা এই জায়গাকে ড্যামেজ করতে হবে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড দিস অ্যাক্ট? এটা একটা খটকার জায়গা দ্বিতীয়ভাবে তৈরি হলো। এবং বহু ঘটনাতে আমরা এই তথ্যগুলো জানি না, কারণ যারা খুন করেছে তারা হয়তো মারা গেছে, যারা খুন হয়েছে তারা তো মারা গেছে। তার ফলে বলার কেউ ছিল না যে তারা প্রশ্নগুলো করেছিল কিনা। ফলে কালমা কিন্তু আমাদের দেশের নতুন নয়, এই ইতিহাসটা অনেক পুরনো। থার্ড হচ্ছে যে লস্কর-ই তৈবা না, এখানে একটা প্রশ্ন উঠছে যে টেররিস্টরা এলো, কোথা দিয়ে এলো? ইন্টেলিজেন্স ফেলিওর। কোথায় চলে গেল? এতদিন হয়ে গেল, টেররিস্টদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে একটা খুব সিগনিফিকেন্ট তথ্য বলবো, যে তথ্যটা আমি অলরেডি ভারত সরকারের গোয়েন্দা দপ্তরের কাছেও পাঠিয়েছি, লিখিতভাবে ইমেল করে পাঠিয়েছি। আমি জানি না তার ভিত্তিতে কোনো তদন্ত হচ্ছে কিনা। আমার অবজারভেশনে যেটা এসছে সেটা হচ্ছে লস্কর-ই তৈবার না 2টো সুইসাইড স্কোয়াড আছে, 2 ধরনের। একটা হচ্ছে আল কায়দা বেস জিহাদিস্ট ইস্তেহাদি অর্গানাইজেশন। এটা হচ্ছে অদ্ভুত, যত অপরাধী আছে তাদেরকে এখানে ইনক্লুড করা হয় এবং এদের বোঝানো হয় যে তুমি তো প্রচুর অপরাধ করেছো, কেউ তো খুন করেছে, ব্যাংক রবারি করেছে, বাড়ির লোককে খুন করেছে, মানে তার একটা ট্র্যাডিশনাল ক্রিমিনাল রেকর্ড আছে। তুমি তো স্বর্গে যাবে না, তোমার জন্য নরকের পথই খোলা। তুমি যদি ইস্তেহাদি হও তাহলে তুমি কিন্তু স্বর্গে যেতে পারো। এই যে সারমনটা, এই সারমনটা দিয়ে এই গ্রুপটাকে এরা তৈরি করে ইস্তেহাদি। এটা আল কায়দা জিহাদিস্ট গ্রুপের প্রোটোকল। দ্বিতীয় একটা ইবনে তামিয়া বলে একজন মুসলিম সেনারিক ছিলেন,
1300 সামথিং ওই সময়কার। উনি একজন মুসলিম পণ্ডিত এবং উনি সুন্নি ইসলামের উপর অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু তার একটা সারমান ছিল, সেটা হচ্ছে ইগনিমাস বলে, যেটাকে আরবি ভাষায় বলা হয় যে মিশে যাও। মিশে যাও মানে তুমি একটা গেরিলা কায়দায় তুমি বিভিন্ন জায়গাতে ঢুকে পড়ো ছদ্মবেশ নিয়ে, এবং তোমাকে রিক্রুট করার অন্যতম ক্রাইটেরিয়া হবে যে তুমি আর বেশি দিন বাঁচবে না। এই কথাটার মানে পরবর্তীকালে জিহাদিস্ট বা এই ধরনের টেরোরিস্ট গ্রুপ এইভাবে তৈরি করলো যে যাদের ফিজিক্যাল ডিফর্মিটি আছে, ধরুন কিডনি খারাপ, ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সারে ভুগছে, ব্রেন টিউমার আছে, এই সমস্ত রুগীদের এরা প্লাকান করে, রেকর্ড করে ইগনেটামিয়া গ্রুপটাকে এরাকে অ্যাক্টিভেট করে। এবং আমি যেটা গোয়েন্দা দপ্তরকে বলতে চেয়েছি আমার এই অবজারভেশনের মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে জম্মু কাশ্মীরের সমস্ত হসপিটাল সার্চ করুন যে হাসপাতালে কতজন রুগী 1-1.5 মাসের মধ্যে ভর্তি হয়েছে এবং তারা অদ্ভুতভাবে উদা হয়ে গেছে কিনা, এবং ওই পার্টিকুলার দিন বা 3-4 দিন বাদে আবার তারা হাসপাতালে ঢুকে রুগী হয়ে বেরিয়ে গেল কিনা। মানে এটা খুব ইন্টারেস্টিং জায়গা। আপনি এই কারণে ইন্টারেস্টিং, আপনি যদি লস্কর-ই তৈবার যে মূল হেডকোয়ার্টার লাহোরে, মার্কাজি তৈবা 200 একরের উপর হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের 4-5টা শুধু স্ক্যান করেন, 3-4টে সুপার স্পেশালিটি হসপিটাল আছে। মানে লস্করের সাথে হসপিটালের একটা খুব নিবিড় যোগাযোগ আছে। এটা কিন্তু আমাদের রাজ্যের এই নীল রং, সাদা করা, রং করা মাল্টি স্পেশালিটি হসপিটাল নয়, মানে ওখানে সর্ব ধরনের ব্যবস্থা আছে। এটা কিন্তু টু ওয়ে ট্রাফিক। একদিকে যেমন ওরা অসুস্থ হলে হাসপাতালে সমস্ত সেবা পাওয়ার একটা অধিকার থাকছে, প্লাস এখানে যারা মারা যাবে বা একদম ডিজিজ পারসন তাদেরকে টেরর সেলে ইনক্লুড করা এবং তারা যে ভবিষ্যতে স্বর্গে যাবে এরকম একটা মোটিভেশন দিয়ে এদেরকে দিয়ে এই ধরনের সুইসাইড স্কোয়াড পরিচালনা করা হয়। সেজন্য আমার মনে হয়েছে যে এটা ভারত সরকারের গোয়েন্দা দপ্তর নিশ্চয়ই দেখছে, তারা এটাকে আরো খুঁটিয়ে দেখতে পারে। দেখুন, ইন্টেলিজেন্সের কাছে কি খবর ছিল না? ভারতে 21টা এর মধ্যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তার মধ্যে যেমন আইবি, র, এনআইএ, ডিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, জেসিবি, জয়েন্ট সিফার ব্যুরো, এরকম অসংখ্য আছে। সেখানে কিন্তু আমাদের এখানকার মতো সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়াররা কাজ করে না। দে আর ভেরি মাচ প্রফেশনাল, ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড। তাদের কাছে কি কোনো খবর ছিল না? এরকমটা আমার মনে করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে 10ই এপ্রিল, ঠিক অ্যাটাকের 12 দিন আগে, মুম্বাই অ্যাটাকের অন্যতম অভিযুক্ত প্লটার এলইটি তাওয়ার হোসেন রানা, যাকে তুলে নিয়ে আসলে আমেরিকা থেকে, জানেন কিভাবে তুলে আনা হয়েছে? একটা স্পেশাল প্লেন, চার্টার প্লেন, তার একটা কোড নাম নেওয়া হয়েছিল গালফস্ট্রিম 6550। কেন? যাতে কোনো র্যাডার, ইন্টারন্যাশনাল র্যাডার এই প্লেনটাকে ট্র্যাক না করতে পারে। লস এঞ্জেলস থেকে রোমানিয়া, ওখানে স্টপ ওভার করে রোমানিয়া থেকে স্ট্রেট টু নিউ দিল্লি এয়ারপোর্ট। এই লোকটি আসার পর এলইটির একটা বড় হাইড আউট এক্সপোজড হয়ে গেল, কারণ এরপরে তো ডেভিড কোলম্যান হ্যাডলি ডাক পড়বে এবং অনেক জিনিস চোখের সামনে আসবে। ঠিক তার 5 দিন আগে ডোনাল্ড ট্রাম্প, তিনি আমেরিকার একটা ফান্ডিং অর্গানাইজেশন আছে ইউএসএইড, তারা বিভিন্ন শ্যাডো অ্যাকাউন্টে এলইটিকে ফিলান্থ্রপিক কাজের জন্য টাকা দিত। টাকার অঙ্কটা কম নয়, বছরে কয়েক হাজার ডলার। হ্যাঁ, এটাকে কিন্তু ট্রাম্প ডিক্রি সই করে বন্ধ করেছে। তাহলে এলইটির কাছে একটা তো ক্রাশ, একটা ধাক্কা। কিন্তু ভারতীয় গোয়েন্দা দপ্তর তো এটা সবই জানতো। তারা তো এটা বুঝতে পেরেছিল যে এলইটি একটা প্রত্যাঘাত করবেই, বিশেষত রানাকে অ্যারেস্ট করার পর। তাহলে এদের কাছে খবর ছিল না, এটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে স্পেস আর টাইম নিয়ে কোনো একটা কনফিউশন বা একটা কোনো কোঅর্ডিনেশনের প্রবলেম ছিল। লাস্ট যেটা আপনি বললেন ব্রেকিং নিউজ এবং ফেক নিউজ, এটা না, মানে আমি বিশেষ কিছু বলবো না, কারণ মিডিয়া জগতের একটা বড় অংশই হয় আমার ক্লাসমেট, নয় পরবর্তীকালে বন্ধু। কে কি বলেছেন নাম উল্লেখ করে বলাটা আমার পক্ষে শোভনীয় নয়। আমি জাস্ট কয়েকদিন আগে 28শে মে গার্ডিয়ান পত্রিকায় সাউথ এশিয়ার করেসপন্ডেন্ট হানা এলিয়াস পিটারসন, ইনি একটি লেখা লিখেছেন, রিসার্চ বেসড লেখা। আমি শুধু তার লেখাটার কয়েকটা পার্ট উল্লেখ করছি। এক্স স্যান্ডেলে ফেক নিউজ এবং ইত্যাদি নিয়ে লিখেছেন যে ভারত আর পাকিস্তান রিয়েল ওয়ারে শুধু জড়ায়নি, একটা হাইব্রিড ওয়ারফেয়ার স্ট্র্যাটেজিতে জড়িয়ে গেছে। হ্যাঁ, হাইব্রিড ওয়ারফেয়ার স্ট্র্যাটেজিটা কি? সেটা হচ্ছে যেমন প্রচলিত মিলিটারি কৌশল আছে, তার সাথে সাইবার অ্যাটাক, মিথ্যে খবর এবং প্রোপাগান্ডা, এগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। উনি শুধু খবরগুলোকে স্ক্যান করে লিখেছেন। এক্স স্যান্ডেলে যে খবরগুলো ভারত থেকে ছড়ানো হয়,
যেগুলো নিমেষের মধ্যে সমস্ত টেলিভিশন চ্যানেল, নিউজ পোর্টাল, সংবাদপত্র সাবস্ক্রাইব করতে শুরু করে। মনে করে দেখুন যে ভারতীয় সেনাবাহিনী মাল্টিপল পাকিস্তানি জেটকে নামিয়ে দিয়েছে, পাকিস্তানি পাইলটকে তারা ধরেছে, করাচি পোর্ট দখল হয়ে গেছে, লাহোর দখলের মুখে পাকিস্তানের মিলিটারি কমান্ডার অলরেডি অ্যারেস্টেড এবং ওখানে একটা কু হচ্ছে। এবং এটাও বলতে শোনা গেছে কিছু অ্যাঙ্কারের মুখে যে ওয়েল উই আর হ্যাভিং ব্রেকফাস্ট ইন রাওয়ালপিন্ডি টুমরো। একইভাবে পাকিস্তানের এক্সট্যান্ডেলে কি উঠে এলো, সমস্ত এআই জেনারেটেড ফুটেজ যে ইন্ডিয়ান পাইলটকে তারা ধরেছে, ইন্ডিয়ান আর্মির মধ্যে একটা বিদ্রোহ হয়ে গেছে, পাকিস্তান ইন্ডিয়ার সমস্ত অ্যাটাককে ওয়াশ আউট করে দিয়েছে, পাকিস্তানের সাইবার অ্যাটাকে সমস্ত ইন্ডিয়ার পাওয়ার গ্রিড আক্রান্ত এবং ইন্ডিয়ান সোলজাররা হাতে সাদা পতাকা নিয়ে নাকি প্রাণ ভিক্ষা করছে। আহমেদাবাদ স্টেডিয়াম ধুলিস্বাৎ। যত রকম গাজা ইউক্রেনের ছবি ছিল সেই সমস্তগুলোকে দিয়ে এআই রিপ্লেস করে সেই ছবিগুলোকে একটা অরোমাঞ্চকর বর্ণনা দেওয়া হচ্ছে। মানে আমি এই 5টা পয়েন্ট এই মুহূর্তে বলছি, মানে এটা খুব ডেঞ্জারাস দিক যে আপনি যেটা বললেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একটা কোনো কংক্রিট অবস্থানে পৌঁছানো। আমি সেটাই বলছি যে এই যে একটা জিনিস বোঝা গেল, একটা ইন্টেলিজেন্স ফেলিওর আছে আমাদের দেশের, একটা সতর্ক প্রহর আর একটা কোথাও একটা গাফিলতি আছে, ঢিলেমি আছে, কোথাও একটা উপেক্ষা আছে, কোথাও একটা কর্তব্য অবহেলা নিশ্চয়ই আছে। এটা গেল একটা দিক। আরেকটা দিয়ে হচ্ছে যে রোমহর্ষক এবং মিথ্যা গল্প, এর মাঝখানে বসে তো আজকে সাধারণ মানুষের অবস্থা যেমন খুবই বিভ্রান্ত হয়ে আছে, কোনটা সত্য কেউ বুঝতে পারছেন না। একসঙ্গে রাজনৈতিক দলের কাছেও তো এটা একটা বিরাট বড় প্রত্যাহ্বান যে তারা তাদের ভাষ্যটা কি করে নির্মাণ করবেন, তারা এখান থেকে আমরা কি করে সঠিক ভাষ্যটা নির্মাণ করবো। এই গোটা একদিক দিয়ে হচ্ছে প্রচারের একটা এই যেটা যুদ্ধ, যেটা হাইব্রিড যুদ্ধ, আরেক দিক দিয়ে হচ্ছে এই একটা নিরাপত্তা ব্যবস্থার একটা কোথাও একটা ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকেও আমাদের বার করতে হবে, আবার আমাদের সত্যটাকেও বার করতে হবে। এর মধ্যে থেকে আমাদের ভাষ্য নির্মাণ কি করে হবে? হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট জায়গা। মানে ধরুন ইন্ডিয়া গভর্নমেন্ট যখন পাকিস্তানকে অ্যাটাক করতে প্রত্যাঘাত করতে শুরু করলো, তখন আমাদের সকলের ধারণা হলো জঙ্গি ঘাঁটি ভেঙে যাচ্ছে, সমস্ত টেররিস্টরা ধরা পড়ছে। না, ব্যাপারটা এভাবে এত সিম্পল নয়। তার কারণ আপনি অ্যাটাকের পরে আপনি 5-7 দিন এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়েট করেছে টু ওয়াচ অ্যান্ড সি, টু প্রিপেয়ার হিমসেলফ। এবার কি হলো, এই 5-7 দিনে তো সমস্ত টেররিস্টরা জনগণের মধ্যে মিশে গেল, এই এখানকার যোগ্য অযোগ্যের মতো। আপনি কি করে ডিফারেন্সিয়েট করবেন কে টেররিস্ট কে টেররিস্ট না? তাহলে ভারত সরকার কি বাড়ি বাড়ি ঘুরে কোরআনে তুমি টেররিস্ট কিনা বার করে তাকে খুন করবে? এভাবে তো হয় না। আমি এই কারণেই কথাগুলো বলছি যে দেখুন, দুটো আসপেক্ট এখানে বারবার এসছে। এক হচ্ছে মাসুদ আজহার নামক লোকটি বিরাট করে হঠাৎ করে উঠে এলেন শিরোনামে, তিনি তার 14 জন ফ্যামিলি মেম্বার খুন হয়ে গেছে, পাকিস্তান গভর্নমেন্ট নাকি 1 কোটি টাকা করে 14 জনের বাড়িতে দিয়েছে। মানে এইসব নিউজের সোর্স কি আমরা কেউই জানি না, সত্যি মিথ্যে যাই হতে পারে। আমি সেজন্য এই মাসুদ আজহার এবং এই মাসুদ আজহার কেন তো বিখ্যাত হয়ে উঠলেন এই বিষয়ে খুব সাম্প্রতিককালে কতগুলো ঘটনা ঘটেছে, মানে 3-4 মাসের মধ্যে, সেগুলোকে আমি আপনাদের সামনে রাখছি। কিছুটা আপনাদের সকলেরই জানা, কিছুটা আপনাদের সত্যিই জানা না, আমিও জানতাম না। সেটা হচ্ছে যে ভারত সরকার IC-814 যখন হাইজ্যাক হয়, সেই কান্দাহারের এপিসোডের পর একটা প্রতিশ্রুতি দিয়েছিল পার্লামেন্টে যে 1 সেপ্টেম্বর 2024 সালে তারা পার্লামেন্টের সামনে এই ফুল ডসে একটা ওপেন করবে। অ্যাজ ইউজুয়াল করেনি, কিন্তু কিছু তো পাগল লোক, কিছু পাগল ইনস্টিটিউশন বসে আছে। তারা কি করলো, প্রথমেই সিঙ্গাপুর বেসড একটা অর্গানাইজেশন, এটা আপনারা জানেন আমি এদের উপর খুব ডিপেন্ডেন্ট, কারণ আমাদের তো ইন্ডিয়াতে কোনো টেরোরিজম সেন্টার নেই, কোনো আর্কাইভ নেই। আমাদের সব থেকে কাছের রিসার্চ সেন্টার হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর একজন বিখ্যাত লোক, হ্যাঁ, তিনি একটা রিসার্চ পেপার বার করলেন। ইনি বাঙালি, মানে ইন্ডিয়ান, অরবিন্দ আচার্য। এখন উনি পোল্যান্ডের জ্যাগলেলিয়ান ইউনিভার্সিটির প্রফেসর। ইনি বহু জায়গায় কাজ করেছেন, তার মধ্যে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি USA, ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স, টেরোরিজম রিসার্চ, এই বিভিন্ন জায়গায় কাজ করেছেন। উনি একটি বিশাল পেপার পাবলিশ করলেন 5 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেল করলো, 5 সেপ্টেম্বর উনি ইন্টারন্যাশনালি এই আর্টিকেলটা পাবলিশ করলেন। যদি এই জায়গাতে আপনাদের সাবস্ক্রিপশন করার সুযোগ থাকে তাহলে আপনারা গিয়েও নিজে এটা পড়ে নিতে পারেন। রুদ্ধশ্বাস, সেটুকু আমি বলতে পারি। মানে এরকম
গায়ে কাঁটা দেওয়া রিসার্চ পেপার আমি খুব কমই পড়েছি। এবং ইকুয়ালি 6 তারিখ ইন্ডিয়া টুডে পত্রিকার একজন সাংবাদিক তিনিও একটা রুদ্ধশ্বাস জায়গায় এই অ্যাটাক নিয়ে বার করে দিলেন। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই যে ভারত সরকার লিকটা করলো না, পার্লামেন্টে প্রডিউস করলো না, কিন্তু বিভিন্ন টেরোরিস্ট রিসার্চ অর্গানাইজেশনগুলো এবং কিছু দায়িত্বশীল পত্রিকা তারাই তথ্যগুলোকে সামলে আনলো। আমি এবার আসি মাসুদ আজহার। 1968 বল, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 70 কেজি ওজন, মোটা সোটা চেহারা, একদম আনফিট ফর টেরোরিস্ট। কোনো ফিজিক্যাল ট্রেনিংয়ে ইনি খুব অভ্যস্ত ছিলেন না। ইনি প্রথম যুক্ত হয়েছিলেন হারকাতুল মুজাহিদিন বলে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন বেসড ইন পাকিস্তানে। সেখান থেকে উনি একটা এডিটর হয়ে যান। এরা একটা পত্রিকা প্রকাশ করে সাদায়ে মুজাহিদ বলে, বাংলায় বললে মানে মুজাহিদিনের কড়া নাড়া, খুব ইন্টারেস্টিং নামটা। তো ইনি 93-তে মানে বাবরি মসজিদ ভেঙে পড়ার পর আজাদ কাশ্মীর মুভমেন্টটা এনার মস্তিষ্ক থেকে আসে এবং ইনি তার জয়েন্ট পার্টনার হিসেবে নেন সাজ্জাদ আফগানি বলে একজন শার্প শুটার, যিনি সোভিয়েতের এগেনস্টে যখন আফগানিস্তান বিন লাদেনের এগেনস্টে লড়ছে উনি তাতে পার্টিসিপেট করেছেন এবং বিন লাদেনের অন্যতম প্রিয় পাত্র শার্প শুটার ছিলেন। এনার একটা বড় দক্ষতা ছিল, ইনি বহু কার্গো প্লেনকে, রাশিয়ান কার্গো প্লেনকে মানে কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে নামাতেন। মানে এটা কিন্তু হার্ড ফ্যাক্ট, এটা বহু সিনেমাতেও এসছে, ডকুমেন্টারিতেও এসছে, এটা কিন্তু বানানো কোনো তথ্য নয়। তো এনাকে নিয়ে এই মাসুদ আজহার এই ক্যাম্পেইনটা স্টার্ট করে এবং তখন এদের রুট ছিল ঢাকা, কলকাতা, নেপাল, কাশ্মীর, এই রুটে এরা যাতায়াত করতে। প্রথম মাসুদ আজহার ইন্ডিয়াতে অফিসিয়ালি ঢুকলেন 29শে জানুয়ারি 94 এবং পর্তুগিজ পাসপোর্ট নিয়ে। যিনি ইমিগ্রেশন অফিসার ছিলেন তিনি পরে বিভিন্ন সংবাদপত্রে বলেছেন যে তার একটা সন্দেহ হয় যে এই লোকটা পর্তুগিজ, পর্তুগিজের মতো দেখতে না, উনি আটকান এবং তাতে উনি বলেন যে তার পারিবারিক জন্মসূত্র হচ্ছে তিনি গুজরাটি, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এবার উনি বেরিয়ে কি করলেন, বেরিয়ে প্রথমেই চলে এলেন অশোকা হোটেল, 5 স্টার হোটেল, সেখানে উনি বিপুল মিটিং করলেন, কেউ টেরও পেল না উনি কে এবং কেন এসছে। সেখান থেকে উনি চলে গেলেন সোজা লখনৌ, সেখান থেকে বাবরি মসজিদ ডেমোলিশন, সেখানে গিয়ে উনি একটা ভয়েস রেকর্ডিং করলেন। সে রেকর্ডিংটা আমি এখানে বলছি না, সে ভয়ঙ্করতম রেকর্ডিং, সেটা বিভিন্ন মস্কে পরে শোনানো হয়েছে। সেখান থেকে উনি চলে গেলেন সোজা শ্রীনগর ফ্লাইটে করে। যাওয়ার পর উনি দুটো ইসলামিক গোষ্ঠীকে একত্রিত করলেন, হারকাতুল জিহাদি ইসলাম, হারকাতুল মুজাহিদিন, এই দুটো মিলে একটা সংগঠন উনি তৈরি করলেন, হারকাতুল আনসার। নামটা আপনাদের খুব পরিচিত, কারণ কাশ্মীরের সব থেকে ভায়োলেন্ট টেরোরিস্ট গ্রুপ হিসেবে এখনো কাজ করছে হারকাতুল আনসার। এই মাসুদ আজহার 25টা দেশে ঘুরেছেন, বেসড ইন বেসিক্যালি লন্ডন, স্কটল্যান্ড এবং চষে ফেলা ক্লাস 8 পাস। কিন্তু আবার ক্লেম করা হয় যে উনি নাকি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র, আমার জানি না অ্যাকচুয়ালি কোনটা সত্য। এবার 10ই ফেব্রুয়ারি 1994 সালে ওখানে 1 মাসের মধ্যে সাজ্জাদ এবং মাসুদ দুজনে মিলে একটা গাড়ি করে জামা মসজিদে যাচ্ছিলেন। ওদের ওখানে একটা গোপন মিটিং ছিল। র এটাকে সামহাও ট্র্যাক করে, কি একটা পরিচিত লেনের মধ্যে শুট আউট করে, গাড়ির টায়ার পাংচার করে দেয়, টায়ার পাংচার হয়ে যায়, গাড়িটা গিয়ে একটা ডিভাইডারে ধাক্কা মারে, গাড়িটা আটকে যায় এবং ওখান থেকে ওরা বেরোনোর পর কিন্তু ফার্দার কোনো ইন্টারসেপ্ট করেনি, চুপ করে দাঁড়িয়ে দেখেছে। ওরা একটা অটোরিকশা নিয়ে জামা মসজিদের দিকে যাচ্ছে, যেই যাচ্ছে কিলোমিটার 2 যাওয়ার পর দেখে যে পুরো এলাকাটা ইন্ডিয়ান আর্মি ঘিরে ফেলেছে। মানে এটা একদম প্রি প্ল্যান ছিল যে এখান দিয়ে ওরা যাচ্ছে, ওদেরকে আমরা ধরবো। যথারীতি উনিকে ক্যাপচার হলো। ক্যাপচার হওয়ার পর ভারতীয় সেনার অনেক দক্ষতা এবং গোয়েন্দা বাহিনীর অনেক দক্ষতা থাকা সত্ত্বেও তারা না প্রথমে আন্ডার এস্টিমেট করেছে মাসুদকে। তারা সাজ্জাদকে খুব ইম্পর্টেন্স দিয়েছে, কারণ সাজ্জাদ তো বিখ্যাত লোক, বিন লাদেনের সঙ্গী। সাজ্জাদ যাতে ধরা পড়েছে, মানে মাসুদ আজহার যে কত ভয়ঙ্কর একটা অ্যাটম বোমা সেটা কিন্তু প্রথমে বোঝাই যায়নি। বোঝা গেল কখন, কারণ তার পরবর্তী সময় ঘটনাগুলো কেউ বিশ্লেষণও করলো না। সেটা হচ্ছে ধরা পড়ার পর অ্যাটাক হতে শুরু করে। জুন 1994 এই হারকাতুল আনসার যেটা মাসুদ তৈরি করলো, সে 2জন ব্রিটিশ ন্যাশনালকে পাহেলগাঁও থেকে ওরা ক্যাপচার করে, কিডন্যাপ করে। তারপর অক্টোবর 94-এ একজন আমেরিকান, 3জন ব্রিটিশকে কিডন্যাপ করে। মার্চ 95-এ 5জন ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান টেররিস্টকে কিডন্যাপ করে এবং এদের সব ক্ষেত্রেই দাবি ছিল মাসুদ এবং সাজ্জাদকে ছেড়ে দিতে হবে। ভারত সরকার রাজি হয়নি, প্রত্যেকটা বন্দীকে ওরা গুলি করে খুন করে।
কিন্তু তারপরে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে জুন 99-এ জম্মু জেলে রায়ট হয়। ভাবুন, ভারতের একটা জেলে হিন্দু মুসলিম রায়ট হচ্ছে, এবং দ্যাট ইনস্টিগেটেড বাই দিস টেররিস্ট গ্রুপ। এবং সেই সময় জানা যায় পরে যে তার আগে 3 মাস ধরে জম্মু জেলের নিচে একটা আন্ডারগ্রাউন্ড বিশাল টানেল ওরা খুলে ফেলেছে, সেই টানেল দিয়ে ওরা পালাবে, এটা ইন্টারসেপ্টেড হয়ে যায় এবং গুলিতে সাজ্জাদ মারা যায়। এই যে মারা গেল, সেই মুহূর্তে এরা না রেড অ্যালার্ট পড়ে গেল যে সাজ্জাদকে ওরা মেরেছে বলে মাসুদকে ওরা মেরে দেবে। দেন দে হ্যাভ ডিসাইডেড 5 মাসের মধ্যে এই প্লেন হাইজ্যাকের ঘটনাটা ঘটে 24শে ডিসেম্বর 1999। এবার তো দেবী সায়ং সেই পাইলট ছিলেন, আপনারা এগুলো জানেন। সেই প্লেন তুলে নিয়ে যাওয়া হলো লাহোরের দিকে, লাহোর পাকিস্তান গভর্নমেন্ট নামতে দিল না, ব্যাক করলো অমৃতসরে। সেই অমৃতসরে ব্যাক করার পর ওরা বললো আমাদের ফুয়েল চাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার ফুয়েল ট্যাঙ্কারটাকে এমন ভাবে পরিবর্তিত করলো, তখন কেপিএস গিল, হ্যাঁ, IC-814 অনুভব শর্মার নেটফ্লিক্স সিরিজ, হ্যাঁ, যে ওর ভেতরে পাইপের মধ্য দিয়ে স্পেস স্যুটের মতো পোশাক পরি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ইন্ডিয়ান কমান্ডোদের ওর ভেতর দিয়ে ঢোকানোর চেষ্টা করলো। ওরা ধরে ফেলেছে, ধরে ধরার পর অমৃতসর থেকে আবার ফ্লাই করেছে। এবার পাকিস্তান ইন্ডিয়া গভর্নমেন্ট দেখলো কি প্লেনটা তো ক্র্যাশ করে যাবে, ওর তো ইন্ডিয়ান যাত্রীরা রয়েছে। তখন পাকিস্তান গভর্নমেন্টকে বললো তোমরা অন্তত লাহোরে নিয়ে রিফুয়েল করতে দাও। রিফুয়েল করলো, রিফুয়েল করার পর পাকিস্তান গভর্নমেন্ট বললো না না, আমরা এই প্লেনকে এখানে থাকতে দেবো, কারণ ওরা তো মজাটা দেখছে তখন, মানে গোটা জিনিসটা তো ওরা তালুর মধ্যে হচ্ছে। ওরা চলে গেল দুবাইতে গিয়ে ওরা তেল ফেল ভরলো, বিশাল লিস্ট দিল, খাবার চাই, ওষুধ চাই, হানা চাই, তানা চাই, বললো দুবাই গভর্নমেন্ট বললো সব দেবো, তোমরা ওই ভেতরে মহিলা বাচ্চা যে 25 জন আছে ওদেরকে রিলিজ করো, আর অলরেডি একজন মহিলাকে তোমরা খুন করেছো, তার ডেড বডিটা বার করে ধরো দিয়ে দিল। দিয়ে পরের দিন সকালে কান্দাহার চলে গেল। এরপর তো এখান থেকে যশবন্ত সিনহা গেলেন, মাসুদ আজহার এবং আরো 2জনকে নিয়ে প্রত্যাপন করলেন। এই অব্দি ঠিক আছে, এরপরের গুলো না ভয়ঙ্কর সব ঘটনা। কিরকম জানেন, এই রাত্রিবেলা ওখানে 29শে ডিসেম্বর ওরা তখনও হাইজ্যাকরা প্লেন ছাড়েনি। ওরা মুম্বাইতে একটা ফোন করে বলল যে ওরা প্লেনটাকে উড়িয়ে দেবে, এবং এই ফোনটা মুম্বাইতে একজনের কাছে এলো, সে লন্ডনের একজন হ্যান্ডলারকে বললো, এবং এটা বিবিসিতে এয়ার হলো। ভাবুন লেভেলটা, মানে 1 সেকেন্ডের মধ্যে ঘটনাটা হলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ফোনটাকে ইন্টারসেপ্ট করলো। ইন্টারসেপ্ট করার পর মুম্বাই বেস আব্দুল লতিফ, এ ছিল ইন্ডিয়ান কিংপিন। এর কীর্তিকর্ম শুনবেন, এই যে 5 জন টেরোরিস্ট এই IC-814 হাইজ্যাক করেছে, তার মধ্যে যে চিফ ছিল ইব্রাহিম আক্তার, ব্রাদার অফ মাসুদ আজহার। একের 1 নভেম্বর 1999 সালে, মানে অ্যাটাকের 1.5 মাস আগে মুম্বাই থেকে কলকাতা নিয়ে আসে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনে যায়, ট্রেনে যাওয়ার পর কাঠমান্ডু নেপালে সে বাসে যায়, সেখান থেকে সে কাশ্মীর ঢোকে, এই নেপালে ঢোকে। নেপাল থেকেই তো প্লেনটা হাইজ্যাক হয়েছিল। এবং তারপরের মাসে সে আবার ফেরত আসে, ঢুকে শাকির বলে আরেকজন টেরোরিস্টকে সে গোরক্ষপুর থেকে কাঠমান্ডু নিয়ে যায়। এই লোকটাকে যখন অ্যারেস্ট করা হলো, তখন তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ, এটা অনেকেই মনে আছে, তো নূর মিয়া বলে একজনকে অ্যারেস্ট করলো যে এদেরকে ইয়ে করেছিল। তারপর CBI কালিম্পং থেকে কুমার ভোগেল বলে আরেকজনকে অ্যারেস্ট করেছিল। এই অব্দি ঠিক আছে, এই অব্দি আমরা সবাই জানি। এই রিসার্চ পেপারে যেটা বেরিয়ে এলো নতুন করে, যেটা আমরা সত্যিই কেউ জানতাম না, সেটা হচ্ছে নভেম্বর 2001-এ ভারত সরকারের গোয়েন্দা বিভাগ কত লুক্কায়িত কাজ করে, যেগুলো প্রকাশ্যে এলে মানুষের একটা কনফিডেন্স বাড়ে। কেন জানি না এগুলো বার করা হয় না, ওই হয়তো ওই ওয়েমার শিটের মতো। ইন্ডিয়ান পুলিশ আফরোজ আব্দুল রাজ্জাক, এর ডাক নাম হচ্ছে আফ্রিদি, একে গ্রেপ্তার করে নভেম্বর 2001-এ। সময়টা খেয়াল করুন কিন্তু, নভেম্বর 2001। এ একজন ইন্ডিয়ান, এর ট্রম্বের কাছাকাছি এর বাড়ি। এর বাবা হচ্ছে দর্জি, খুব গরিব পরিবার। একে যখন অ্যারেস্ট করা হয়, তখন তার কাছে 12টা ইন্টারন্যাশনাল সিম কার্ড এবং 3টে দেশের পাসপোর্ট, আমেরিকান ক্রেডিট কার্ড ছাড়া পাসপোর্ট হচ্ছে আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান এবং থাই, 4টে দেশের পাসপোর্ট তার কাছে রয়েছে। কি লোকটা, এবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর প্রায় 8 মাস ধরে অজ্ঞান হয়, সে একটি কথাও বলে না। 8-9 মাস বাদে মুম্বাইয়ের একটা স্পেশাল কোর্ট এসে যা বলে, সেই তথ্য যে গবেষক অরবিন্দ আচার্য উল্লেখ করেছেন, চমকে যাওয়ার মতো। সেটা হচ্ছে উনি হচ্ছে বেসিক্যালি আল কায়দার একজন পাইলট এবং প্লটার, এবং এত গরিব ঘরের ছেলে, তার মানে মিলিটারি এবং
এবং সে 11 সেপ্টেম্বর 2001-এ কোথায় ছিল জানেন, যেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হচ্ছে? সে এবং আরেকজন জিহাদিস্ট তারা তখন আপনার লন্ডন এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্টে চেক ইন করে ফেলেছে। তাদের প্ল্যান হচ্ছে ওখান থেকে দুটো প্লেনকে তারা হাইজ্যাক করবে, করে নিয়ে রিভার টেমসের উপর টাওয়ার ব্রিজকে অ্যাটাক করবে এবং আরেকটা নিয়ে চলে যাবে অস্ট্রেলিয়া, রোলটা টাওয়ার, সেখানে গিয়ে অ্যাটাক করবে। এবার 9:05 অ্যাটাক হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ওয়ার্ল্ড ওয়াইড শাটডাউন, সিকিউরিটি মেজারমেন্ট এসব হয়েছে। হিথ্রো এয়ারপোর্টে পাগলের মতো অবস্থা, ওরা সিচুয়েশনটা বুঝে ব্যাক করে, ওরা প্লেনটাকে নিয়ে হাইজ্যাক করেনি, কিন্তু ওদের প্ল্যান ছিল ওটা গিয়ে অ্যাটাক করে। এবং ওরা যখন ব্যাক করে সেটাও খুব অদ্ভুত, সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাক হলো, 12 সেপ্টেম্বর এই রাজ্জাক স্ট্রেট হিথ্রো থেকে দিল্লি হয়ে মুম্বাইতে ঢুকে গেল। কিন্তু উদাহরণ নেই, মানে কেউ সন্দেহ করার কোনো জায়গা নেই। এবার এ হচ্ছে আল কায়দা সেলের একটা বিশাল বড় লোক, এবং তার যে কীর্তিকাণ্ড যখন এগুলো জানা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে শুধু তার এয়ারফোর্স ট্রেনিং হয়েছে প্রত্যেকটা দেশে $1 লক্ষ দিয়ে, 7টা দেশে এয়ারফোর্স ট্রেনিং হয়েছে। এবং সে তখন তারপর সে যখন বলল, এবং তারপর যেটা ইন্ডিয়ান গোয়েন্দা বিভাগ কনফার্ম করলো, সেটা আরো বিপজ্জনক আমাদের রাজ্যের পক্ষে তো বটে, সেটা হচ্ছে একে টোটাল ফান্ড করেছে সিমি, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, যারা ছিল বিন লাদেনের আল কায়দা নেটওয়ার্কের ইন্ডিয়ান আমব্রেলা। আর সিমির একজন নেতা আমাদের রাজ্যের ভূতপূর্ব এমপি, তিনি খবরের কাগজ চালান, তিনি এখন কিন্তু প্রবাসে ঘুরে বেড়ান। মানে আমি তথ্যগুলো বলছি মানুষের কাছে, এগুলো সত্যি যাওয়া দরকার, মানে কারা আমাদের চারপাশে ঘুরছে। এবার এই যে রাজ্জাক যখন কনফেশন করে, সে তখন বলে যে তার যখন ট্রেনিং হয়েছে অস্ট্রেলিয়াতে, তখন মোহাম্মদ আতা, যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাকের অন্যতম অভিযুক্ত, মানে একজন কো পাইলট ছিল, তার সাথেও ট্রেনিং হয়েছে। এবং ও ইউএস পুলিশকে 19 জন সম্ভাব্য টেররিস্ট যারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক করেছে, তার মধ্যে 9 জনের ছবি চিনিয়ে তাদের নাম বলে দেয়। এগুলো কিন্তু কেউ আমরা জানি না যে ইউএস পুলিশ মুম্বাইতে এসে ইনভেস্টিগেট করে গেছে তাকে প্রায় 2 মাসের উপর, এবং তার চেনানো ডসিয়ারের ভিত্তিতেই কিন্তু টেরর, আফগানিস্তান অ্যাটাক এর প্রথম ব্লুপ্রিন্ট, কারা কারা অ্যাটাক হয়েছে, কোথায় তাদের ট্রেনিং হয়েছে, ঠিক আছে, আমরা কিন্তু এসব জানতামও না। এবং এই যে IC-814 হাইজ্যাকার, তাদের সাথে ওর অস্ট্রেলিয়াতেও ইউনাইটেড স্টেটসে 2 জায়গায় ট্রেনিং হয়েছে। মানে গোটা পরিকল্পনাটা আমি পরের জায়গায় যখন আসবো আপনি বুঝতে পারবেন যে এত সহজে না একটা টেররিস্ট তৈরিও হয় না, এত সহজে একটা টেররিস্ট মেকানিজমের মধ্যে পড়তেও পারে না, তার ডেঞ্জারাস ব্যাপার। এবার এই যে জয়শ ই মোহাম্মদ দলটা তৈরি করলেন মাসুদ আজহার 2000 সালের 31শে জানুয়ারি, যখন উনি ছাড়া পেয়ে গেলেন, ছাড়াটা পেয়ে উনি বুক ফুলে পাকিস্তানে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর এটা বেরোলো, কি বেরোলো, যে জয়শ ই মোহাম্মদ প্রথম যে কাজটা পৃথিবীতে করলো সেটা হচ্ছে সুইসাইড বম্বার তৈরি করলো। সুইসাইড বম্বার মানে হাই এক্সপ্লোসিভকে কন্টেন করে তারা গিয়ে অ্যাটাক করে নিজেও শেষ, জায়গাটাকেও শেষ। প্রথম এটার মানে ইউজড বাচ্চা জানেন কে? কাশ্মীরের একটি বাচ্চা, তার নাম আফাক, 17 বছর বয়স, খুব মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চা। তার 2 ভাই ছিল এবং এর স্বপ্ন ছিল নাকি সে ডাক্তার হবে। সে মেডিকেল ক্লথ পরে ছবি তুলতো, সে ছবি এখনো তার বাড়িতে রাখা আছে। হঠাৎ করে তার বাবা মা জানতো না, সে কেন রাত জানে, বুঝতে পারতো না, হয়তো পড়ছে বা কিছু। তারপর খোঁজ নিয়ে জানে সে সারা রাত ধরে কোরআন পড়ে। তারপর খোঁজ নিয়ে জানে সে মোমবাতি জ্বালিয়ে কোরআন পড়ে, কোনো আলো জ্বালে না। এবার তাদের একটা সন্দেহ হয় যে ও কি হয়েছে, ওর কি কোনো অসুস্থতা হয়েছে। হ্যাঁ, ও পাড়ার প্রতিবেশী ইত্যাদিকে বলতে থাকে। তারই মধ্যে একটা মারুতি 800 সে নিল, ফুল এক্সপ্লোসিভ বোঝাই কোত্থেকে পেলো, নিশ্চয়ই বাচ্চাটা আর জোগাড় করেনি। সারা গায়ে তার, সেই কাশ্মীরের IC-15 কর্পস হেডকোয়ার্টারে গিয়ে ধাক্কা মারলো, ব্লাস্ট করে 130 জন মানুষ এবং বাচ্চাটা উড়ে গেল। ইটস দ্য ফার্স্ট কেস অফ ওয়ার্ল্ড রিপোর্টিং সুইসাইড বম্বার। এটা কিন্তু জয়শ ই মোহাম্মদ এবং মাসুদ আজহার তৈরি করলেন ছাড়া পাওয়ার পর। আচ্ছা, ছাড়া পাওয়ার কি ছিল বলুন তো? এখানে 3টে রহস্যজনক ব্যাগ আছে। কিরকম জানেন? যখন মানে নেপাল এয়ারপোর্ট থেকে কার্গো প্লেন IC-814 বেরোচ্ছে, তখন তার পিকচারে দেখা যাচ্ছে একটা রেড ব্যাগ, 1 নম্বর ব্যাগ। যশবন্ত সিনহা যখন টেররিস্টদের নিয়ে গিয়ে প্রত্যার্পণ করতে গেলেন, তখন তার কাছে একটা রেড ব্যাগ, একটা ব্ল্যাক সুটকেস। এগুলো কি ছিল তাতে? এটা নিয়ে বিভৎস পরিমাণে আর্গুমেন্ট হয়েছে, ক্রস আর্গুমেন্ট হয়েছে। যশবন্ত সিনহা কিন্তু টাইট লিপ, কোনোদিন বলেননি।
এবং যশবন্ত সিনহা ইন্ডিয়া মিনিস্ট্রি চলে গেল, কংগ্রেস মিনিস্ট্রি এলো, UPA 1 তৈরি হলো, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্রেড সিক্রেট কিন্তু কোথাও ভাঙলেন না। এবার তালিবানরা যখন আত্মসমর্পণ করলো 2001 সালে, যখন ওখানে অন্যরকম পরিস্থিতি তৈরি হলো, তখন জানা গেল যশবন্ত সিনহা একটা বই লিখলেন, মারা যাওয়ার আগে একটাই বই লিখেছিলেন। সেই বইতে উনি বললেন যে এই সুটকেস গুলোতে অ্যাকচুয়ালি মেবি কিছু গ্রেনেড বা এতেই থাকতে পারে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা দেয়নি। কিন্তু ওনার বক্তব্যটা ভুল ছিল। যখন এই CCTV ফুটেজ কান্দার এয়ারপোর্টে ট্র্যাক করা হলো, তখন দেখা গেল একটা প্যাজেরো গাড়ি, সেই গাড়ির মধ্যে 3টে সুটকেসই উঠেছে। সেই ছবি কিন্তু পরিষ্কার ডিজিটাল ক্লকে ওরা অ্যানালাইজ করে এই রিসার্চাররা পরে বার দেখিয়েছে, এবং ইন্ডিয়া টুডেও সেটা দেখিয়েছে এই কয়েক মাস আগে, হ্যাঁ, সেই ছবি সহ ইত্যাদি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 3টে ব্যাগে কি ছিল, টাকা, অস্ত্র না অন্য কিছু? কেউ কিন্তু আমরা জানি না। মানে টেররিজম না খুব আনফোল্ডেড জায়গা। আপনি ক্রস করতে পারেন, চিৎকার করতে পারেন, পার্লামেন্টে ডিবেট করতে পারেন, আপনি অসংখ্য দাবি করতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনি কিছুতেই জানতে পারবেন না, বিকজ ইট ইজ হাইলি ক্লাসিফাইড। এটা খুবই মানে একদিক দিয়ে যেমন ভীষণ অবিশ্বাস্য গল্প শোনার মতন, কিন্তু বিষয়গুলো সত্য। কিন্তু আমাদের একটু সময়টা এই পর্বের জন্য খানিক শেষ, কিন্তু অনেকগুলো বিষয় আমাদের জানা বাকি। এই যে এত ভয়াবহ একটা সন্ত্রাসের জাল, এর অর্থায়ন করে কারা, এটা আমাদের জানার প্রয়োজন। আর দ্বিতীয় একটা বিষয়, এই যে গল্প শুনছিলাম, এই কথাবার্তা শুনতে চরিত্রগুলোর নামের মধ্য দিয়ে প্রত্যেকই মুসলিম চরিত্র শুনছি, কিন্তু সারা পৃথিবীর 57টি মুসলিম দেশের প্রায় 1.8 বিলিয়ন মানুষ, যাদের সিংহভাগই এই 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 সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মতো রাস্তায় নেমে সোচ্চার হন। তো এই যে গোটা বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণ এই দুটো বিষয়কে মিলে একটা হচ্ছে এর অর্থায়ন কারা করেন, আরেকদিকে হচ্ছে এই মানুষগুলো রাস্তায় নামছেন, এই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে। আমাদের পশ্চিম এশিয়া বা আমরা একটা তথ্য দেখলাম, বালুচিস্তানের নেত্রী বলেছেন যে পাকিস্তানই সবচেয়ে বেশি মুসলিম হত্যা হয়েছে। এই সব কিছু মিলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর শুনবো আমরা পরের পর্বে। এই পর্বে আপাতত আমরা বিরতি নিচ্ছি। আমরা পরের পর্বে আরো বাকি আরো চাঞ্চল্যকর তথ্যের জন্য আমরা প্রস্তুত হয়ে থাকবো। নমস্কার। মার্ক্সবাদী পথ তার ইউটিউব চ্যানেল থেকে সমসাময়িক বিশ্বের রাজনৈতিক খবর, রাজনৈতিক মতাদর্শের খবর, মার্ক্সবাদের বিভিন্ন তত্ত্বের দিক নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রযোজনা করে থাকি। আপনি যদি আগ্রহী হন, আপনি আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের নিয়মিত দর্শক হয়ে উঠুন। এই অনুরোধ করছি।